তোমরা দেখো আমি কিভাবে মটরশুঁটি স্টোর করে রেখেছি। এই যে এখানে দুটো কত ভালো আছে ব্রকলিগুলো, বরফের ক্রাস্ট ওপর দিকে হয়ে গেছে। পেপারের মধ্যে ধনেপাতা স্টোর করা আছে। আর এই হচ্ছে ফুলকপি, ফুলকপি ভাজা টাজার জন্য একটু বড় বড় করে। আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা, আমিও কিন্তু বেশ আছি। মাঝে মাঝে যখন ব্যস্ততম সময় যায় সেই সময়টাকে কিন্তু উপভোগ করে নেওয়া খুব দরকার। আর সবথেকে বড় কথা, তোমাদের কমেন্ট থেকে আমি সবথেকে বেশি মনের জোর পাই। জীবনের ঘাত প্রতিঘাত থেকে তো আমাদের মনের জোর অবশ্যই বাড়ে, তারপরেও তোমাদের মতন বেশ কিছু বন্ধুদের কমেন্টস থেকে আমি আরও মনের জোর পাই। এবং সত্যি কথা বলতে আমি যখন প্রার্থনা করতে বসি ঠাকুরের কাছে তোমাদের সকলের জন্য, বা তোমাদের সেই কথাগুলো আমার যখন মনে পড়ে, আমি তো তোমাদের চিনি না, কিন্তু যে কজন আমার বোনরা বা বন্ধুরা আমাকে ভালোবাসো তাদের প্রত্যেকের কথা আমি ঈশ্বরের কাছে বলি। শুধু যে ভালো কথা তোমাদের কথা বলি সে তো আছেই, তাছাড়াও যে ধরনের খারাপ কমেন্টও তো কম আসে না। কিছু না করেও যখন মানুষ আমাকে খারাপ কমেন্ট করে বা খারাপ কথা বলে, তখন মনের দুঃখটা ঠাকুরের কাছেই জানাই। তো স্বভাবতই সবটা ইউনিভার্সের কাছে গিয়ে রিফ্লেক্ট হয়ে আমরা আমাদের কার্মিক অ্যাকাউন্ট ক্রিয়েট করি। প্রত্যেকের ক্ষেত্রেই তাই হয়। তুমি যেমন কোনো ভালো কিছু পেলে খুব খুশি হও, তোমার সেই এনার্জি কিন্তু চলে যায় পুরো ইউনিভার্সে, এবং যার জন্য তুমি খুশি হলে সে আশীর্বাদ পায়। তেমনই তুমি যদি কারোর জন্য দুঃখ পাও, কারোর জন্য চোখের জল পড়ে, বা তোমার মনে যদি তার কোনো একটা কারণে তার আঘাত লেগে যায়, সেই সেম জিনিস ইউনিভার্সের কাছে যাবে এবং রিফ্লেক্ট হয়ে যার জন্য সেটা হয়েছে সেটা ফেরত পাবে। এটাই হচ্ছে ইউনিভার্সাল রুল। আর এটা আমি বলছি না, বড় বড় মানে সমস্ত যারা আমাদের ইনফ্লুয়েন্সাররা আছে বা যারা আমাদেরকে মোটিভেট করেন, মোটিভেশনাল স্পিকার আছেন, তারা কিন্তু এই কথাগুলো আমাদের বলে। আর আমি তো এগুলো ভীষণ শুনি, আমার মনের জোর অত্যাধিক বেড়ে যায়। সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছিলাম গতকালের, কিন্তু ব্লগটা সেই সকালের যে কাজগুলো সেগুলো এখানে তুলে ধরেছি, কারণ আয়ুষ্মান যতক্ষণ বাইরে থাকে ততক্ষণই আমি ঘরের কাজকর্মগুলো সেরে রাখি। তারপরে ও এলে ওকে নিয়ে আবার যখন বসি তখন আর ব্লগ করি না। তো ওই জন্য এই সন্ধ্যা অবধিই ছিল। এরপর নেক্সট মর্নিং সকলকে বৃষ্টি ভেজা সুপ্রভাত। যদিও তোমরা অনেক পরে হয়তো কেউ সকালেও দেখে, কেউ বিকেলেও দেখে, কেউ রাতেও দেখে, তারপরেও আমি একদম বৃষ্টি ভেজা সুপ্রভাত তোমাদের জানালাম। গতকাল রাতে বেশ বৃষ্টি হয়েছে, আর সকালটা একদম ঠান্ডা যাকে বলে। আমি ঘুম থেকে উঠে অবাক হয়ে ভাবছি স্লাইডিংটা খোলার পরে কি রে বাবা, প্রকৃতি এরম চেঞ্জ হয়ে গেছে কি করে। মনে হচ্ছে যেন কোনো পাহাড়ে চলে এসেছি। পাহাড়ের যেমন সকালটা শুরু হয় না, ঠিক ওরকম লাগছে। আর দেখো ফাঁকা একদম মাঠটা। আর আমি যেহেতু সবার আগে ঘুম থেকে উঠি, চারিদিকটা তো এমনিই ফাঁকা ফাঁকা থাকে, প্লাস আমার ঘরের যে পরিবেশটা সেটাও একদম নিস্তব্ধ নিঝুম থাকে। যদিও নিচে সকালের কাজকর্ম শুরু হয়ে যায়, তারপরেও আমার ঘরের পরিবেশটা একদম নিস্তব্ধ থাকে। আর চারপাশটা ভিজে ভিজে সোদামাটির গন্ধ কী যে ভালো লাগছে। আর এই গাঁদা গাছগুলো তো জানান দিচ্ছে এবার চলে যাওয়ার সময় হয়েছে। এই সমস্ত কিছু এবার পরিষ্কার করে ফেলে দিতে হবে, কারণ এবার পাতা ঝরার মানে গাঁদা গাছের পাতা ঝরতে শুরু করে দিয়েছে। তোমাদের দেখাবো আস্তে আস্তে গাছগুলো আবার কী কী গাছ কী কী হয়েছে নতুন নতুন, যখন দেখাবো ভালো করে ঠিকঠাক করে দেখাবো। তো এই যে দেখলে তো কাদামাটি জমে গেছে, আসলে এই বৃষ্টি হয়েছে, সমস্ত যে ধুলো ময়লাগুলো ছিল ওই ট্রের মধ্যে জমে গেছে, ওগুলো আবার পরিষ্কার করতে হবে। যাই হোক, এই দিকে স্লাইডিংটাও খুলে দিলাম, যা যা জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করে, যেগুলো আর কি রাতের দিকে মেলা ছিল। কিছু ভেজে নিই, তার কারণ হচ্ছে ভেতর দিক করেছিল, আর খুব যে একদম খুব জোরে হয়েছে তা না, ঝিরি কন্টিনিউ হয়ে গেছে। তো খুব একটা কোনোটাই ভিজে না, তবে ওই একটা এমনিতেই শীতকালে যদি বাইরের দিকটা থাকে দেখবে একটা ভিজে ভিজে ব্যাপার থাকে, তাই ওগুলো রেখেই দিচ্ছি এখানে। এরপর কিছুই না, আমি ব্রাশ করব, নিজে ফ্রেশ হব আর কি। আর আমি কিন্তু সকালে নাইটিটা মানে রাতে যে নাইটিটা পরেছিলাম সেটা চেঞ্জ করে দিয়েছি। বাসি নাইটি পরে আমি ঘরের কাজ শুরু করি না। আমি অনেককেই দেখেছি যে বাসি নাইটি পরেই ঘরের বাসি কাজ করে, আমি সেটাও করতাম না। আমি সবসময় নাইটি ছেড়ে নিই ঘুম থেকে উঠেই, কারণ আমাকে ওই ছোটো ঘরে থাকতে আগে বারান্দাতেই যেতে হতো, মানে আমার কিচেনে যেতে হতো, ওখানেই আমি মুখ ধুতাম, যার ফলে কি আমি কিচেনে যাওয়ার আগেই বাসি নাইটি ছেড়ে তারপরেই আমাকে কিচেনে যেতে হতো। ভালো করে ব্রাশ করে নিয়ে ফেস ওয়াশ করে নিচ্ছি। আর আজকে রীতাদি তাড়াতাড়ি আসবে, মানে অনেকটা তাড়াতাড়ি আসবে, আমাকে বলে দিয়েছিল যে বোধহয় কোনো বাড়িতে কাজ নেই, তো সে বলেছে মানে তারা ছুটিতে আছে, তো সেই গেছে আর কি, তো সেই জন্য তাড়াতাড়ি আসবে। আমি ওই জন্য তাড়াতাড়ি ডাস্টিং করব, ওই জন্য হুড়োহুড়ি করছি আর কি। কিন্তু করতে করতে রীতাদি আরও যতটা আগে বলেছিল তার থেকেও আগে চলে এসেছে। আমার কেমন ঠান্ডা দিল, বৃষ্টি হয়েছে তো।
সেই জন্যই তো বললাম যে মুখার মতন বৃষ্টি হয়েছে, হবে তো, দোলেও বৃষ্টি হবে। কালকে কি বলে তোমার ভালো হাওয়া দিচ্ছিল রাতে, আর এদিকে দোলেও বৃষ্টি হবে। তো এখন না রীতাদিও এইগুলো তুলে নেয়, হ্যাঁ দেখেছে আমাকে, তো যখন দেখে আমি তুলিনি ঝটাপট তুলে দেয়। আমি এদিকে ওই টেবিলগুলো ডাস্টিং করে নিই। আশিসও ঘুম থেকে উঠে গেছে, আমি এখনও মুখে ক্রিম দিইনি, কারণ ওই যে বললাম রীতাদি তাড়াতাড়ি চলে এসেছে। আমি ময়শ্চারাইজার টোনার এগুলো কিচ্ছু অ্যাপ্লাই করিনি, ভাবলাম আগে এগুলো পরিষ্কার করি ঝাড় দেওয়ার আগে। বিছানাটা এই ঘরে বিছানাটা পর্যন্ত আমার ঝাড়া হয়নি, সেটাও করব। আর এই ছোটো ছোটো কাজগুলো করে নিলে না দেখবে মনে হয় যেন পুরো যখন ঘরটা মুছে দিয়ে চলে যায় মনে হয় যেন ঘরের সব জিনিসটা মোটামুটি ক্লিন হয়ে গেল, মানে পুরোটা টপ টু বটম ক্লিন হয়ে গেল। আমি তো কখনো কখনো ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড়ও দিয়ে দিই, মানে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, বাসি ময়লাটা বাইরে থ্রো করে দিই। আর এই যে দেখো হয়ে গেল, ওদিকে ডাস্টিং হয়ে গেছে। আর আমার যে ঘরে বানানো লিকুইডটা আছে ওটা দিয়েই পরিষ্কার করি। একটা কিনে রেখেছিলাম আমি কলিন, কিন্তু শেষ হয়ে গেছে ওটা। আর এই যেটা দিয়ে আমি ওই গ্যাস স্টোভ পরিষ্কার করার জন্য ব্যবহার করি ওটা দিয়ে কিন্তু ভালো ক্লিনারও হয়। তো এদিকে ওই হয়ে গেছে আমার, তো এই জন্য হাতটা ধুয়ে একটু টোনার আর ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবো। সকালবেলা স্কিনটা কি ভালো লাগে না, একদম ঝকঝক করে। আর আমাকে এক বন্ধু জিজ্ঞেস করেছিল আমি কি মানে সানস্ক্রিন ইউজ করি। আমি কোনো সানস্ক্রিন ইউজ করি না গো, আমার স্কিনে স্যুট করে না। আমি এসেনশিয়াল সোলসের নিয়েছিলাম কিন্তু সেটাও স্যুট করছিল না, ইচিং হচ্ছিল। তো এই টি ট্রি জেলটা অ্যাপ্লাই করে নিলাম, দেখো স্কিনটা কতটা গ্লো করছে। হয়ে গেছে এদিকে রীতাদি তো ওগুলো মুছে টুছে দিয়ে দিয়েছে আর কি। আমি এখন এই ঝুড়িগুলো এখন জায়গা মতন প্লেস করে দেবো। আমি এইখানটাই একটা রাখবার জন্য না ওই 2 থাকের বা 3 থাকের আমার যে রেড কালারের একটা তাক ছিল ছোটো রান্নাঘরে, তোমাদের মনে আছে তো, যার মধ্যে আমি মশলাপাতি রাখতাম। এই জায়গাটা রাখবার জন্য আমি তাকটা খুঁজছি, মানে খুঁজছি না, তাকটা আছে কোথায় আমি জানি, কিন্তু সেটা এখন নেওয়া যাবে না। আর নেওয়া যাবে না মানে সেটা নেব না, আমাকে তার জায়গায় একটা অন্য আমি খুঁজছি, আমাদের ইয়েতে থাকে গোডাউনে, কিন্তু পাচ্ছি না। তাহলে কি আলু ঠালুগুলো সুন্দর করে গুছিয়ে রাখা যায় বা ছোটোখাটো জিনিসপত্র ওখানটা রাখা যায়। বিশেষ করে আমার মিক্সির যে জার টারগুলো এগুলো একটা জায়গায় রাখতে একটু মানে হাতের কাছে থাকলে সুবিধা। তো সেই দিন গোডাউনে গিয়ে খুঁজছিলাম না, সেটাই বললাম। তো দেখা যাক, ঠিক পেয়ে যাব, কিনবো না, কেনার প্রয়োজন নেই, ঠিক চলে আসবে কোথাও না কোথাও থেকে। আর এই যে গতকাল রাতে যে বাসনপত্র ধুয়ে রেখেছিলাম সেগুলো জায়গা মতন তুলে দিচ্ছি। তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও, কালকের বানিয়েছি। এই দেখো, এটা হচ্ছে আমলকির মোরব্বা। আমি এই ধরো শীত পড়তে পড়তে তখন একবার বানিয়ে রেখেছিলাম, 2 শিশি বানিয়েছিলাম, সেখান থেকে আর এইটুকু রয়েছে, এইটুকু রয়েছে। মানে ভাতের সাথে যদি আচার টাচার খাওয়ার স্বভাব আছে তারা এটা বানিয়ে রাখতে পারো। রেসিপি অলরেডি আমি শেয়ার করেছি বলে আর এমনিতেও কালকে করতে পারিনি। এটাকে স্টিম করে নিই আমি, অনেকে সেদ্ধ করে, কিন্তু সেদ্ধ করলে তো জলটা বেরিয়ে যায়, তাই আমি স্টিম করে নিই। আমার যে মোমো মেকার আছে, এই দেখো, মোমো মেকারের মধ্যে আমি সব একটা একটা করে এরকম করে দিয়ে রাখি, দিয়ে ভালো করে স্টিম করি, পুরো কলিগুলো খুলে যায়। তারপরে চিনির শিরাতে এটাকে বসিয়ে রেখে দিই, কিছু তেল ফেল কিছু দিতে হয় না, চিনির শিরাতে বসিয়ে রাখি। লাস্টে 2টো মতন বেশ বড় লেবু চিপে দিতে হয়, আর সামান্য পরিমাণে ভিনিগার দিয়েছি। বৃষ্টি হয়েছিল তো বাবা রাতে, তুমি বুঝতে পারো নি? ওই হয়তো ঠান্ডা, আয়ুষ্মানকে সোয়েটার পরিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা লাগে না। ঠান্ডা লাগছে না? আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছি কি রে বাবা এত ঠান্ডা লাগছে কেন আবার। তারপরে বাইরে বেরিয়ে দেখি পুরো রাস্তা, মানে সকালবেলা একদম ভোরবেলা দেখছি পুরো রাস্তাটা ভিজে। তো যা বললাম লাস্টে এটাকে এবার তুমি রেখে দাও কন্টেনারে করে, আমি যেমন ফ্রিজে রেখে দিই, তবে এটা আজকে আর ফ্রিজে রাখবো না, কারণ ঠান্ডাটা খেয়েই আমার আর ঠান্ডা লেগে গেছে। এগুলো তুমি এয়ারটাইট কন্টেনারে বা শিশিতে যেখানে খুশি রেখে ফ্রিজেও রেখে দিতে পারো, বা এমনি নর্মাল অনেকদিন ভালো থাকবে, তবে আমার মতে ফ্রিজে রেখে দেওয়াটাই বেটার। তুমি তো আর একদিনে খেয়ে ফেলছো না, বাই চান্স যদি এখন ওটার মধ্যে কোনো কিছু ছোঁয়াতে ধরো ওই ফাঙ্গাস ধরে যায়, ফাঙ্গাস অনেক সময় ধরে যায়, তো সেই জন্য। আর এই মোমো মেকারটা এত কাজের, যে কোনো কিছু স্টিম দেওয়া, স্টিমার জিনিসটাই খুব কাজের হয় জানো তো, আমি এটা খেয়াল করেছি। আবার বৃষ্টি শুরু হয়েছে। বাবাই বাবাই শোনা, এটা উঠে একটু ওই কর্নারটা দেখো, ফাঁকা জায়গাটা আছে না, ওখানটা একটু দেখে নাও না, খুব বয়স হয়েছিল। ওপরে হ্যাঁ হ্যাঁ,
চলো আগে জল খাই, আমি এখনো জলই খাইনি, জলটা ভরলাম, লাইটটা নিভিয়ে দিই। সকাল সকাল না লাইটটা নেভানো থাকলে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে। কি অবস্থা বাইরে ওয়েদার বাবা, এই শুরু হলো বৃষ্টি। গত বছর তো সারা বছর ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি পড়েছে বাবা। আগে না সকালবেলা জিওগ্রাফির 1 আর 3টা রিভিশন দিয়ে নেবে, ঠিক আছে? তো কালকে অনেক রকম কমেন্ট করেছো যে পায়েল আয়ুষ্মানের এখন সবে ক্লাস 6, এখন বেশি প্রেশার দিও না। শোনো, যেই বয়স এটা দিয়ে যায় না, আমার দিদি ছেলেকে যখন প্রচণ্ড 5-6 এরকম সময় প্রেশার দিত, খুব খুব প্রেশার দিত, ও তো আরও বেশি। তা আমি ভাবতাম বাবা এইটুকু বাচ্চাকে একদম পড়িয়ে যেন পণ্ডিত বানাবে, তখন আমরা এরকম বলতাম, এত পড়ায় ছেলেটাকে বাঁচতে দেয় না, এরকম করে বলতাম। কিন্তু পরে বুঝেছি, যখন ও 9-10-এ উঠলো, যখন রেজাল্ট করছে, ভালো রেজাল্ট করছে না, ও তো এটা আইসিএসসিতে ভীষণ, আইসিএসসি না ওদের সিবিএসসি, ভীষণই ভালো রেজাল্ট করেছিল। আমাদের পড়াশোনার যে স্ট্রাকচার, সেটাই ভিতটা ওই সময় থেকেই শুরু হয়। আমাকে একজন কালকে কমেন্ট করেছো, তাহলে বোর্ড এক্সামে কি করবে? বোর্ড এক্সামের সময় আমাকে যাতে এরকম করতে না হয় সেই জন্যই এটা করা। এখনও ওদের বোঝার মতন বয়সটা নেই যে ঠিক 9 থেকে 8টা পাস করে যাবে, আমি ওকে ছেড়ে দেবো, কারণ আমি জানি ওই সময় থেকে ওর পড়াটা ঠিক তৈরি করে নিতে পারবে। এটা আমি কেন, যাদের বাচ্চাদের 8 পাস করে 9-এ উঠে গেছে, যাদের সন্তানরা, তাদের মারা এটা ভালো বুঝবে। তখন থেকে বুঝতে পারবে যে না, এই পড়াগুলো আমাকে তৈরি হতে হবে। এবং আমার ক্ষেত্রেও তাই, 8 অবধি যদি গাইড থাকে, তাহলে 9-10 থেকে আর আমাদের চিন্তা করতে হয় না। তো বোর্ডের জন্য আমাকে চিন্তা করতে হবে না, তার জন্যই ওকে আমি জানি ক্লাস 6-এর রেজাল্ট কেউ জানতে চাইবে না, পরবর্তীকালে 6-এর রেজাল্টের কোনো ভ্যালু নেই। কিন্তু যে জিনিসগুলোতে জানার এখন না, এত টাফ জিনিস, ও যদি সেই জিনিসগুলো না জানে, ও ধরতেই পারবে না 7-8-এর পড়াশোনা, ধরতেই পারবে না, এত টাফ। আর আইসিএসসির কথা তো ছেড়েই দাও, বোর্ডের কথা তো ছেড়েই দাও, আগে তো ওই অবধি যাবে, তারপর তো এইটা হচ্ছে ব্যাপার। যতক্ষণ না নিজের সন্তান ওই ফেজটা দিয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা রিয়েলাইজ করতে পারি না যে আমাকে কেন এতটা প্রেশার দিতে হবে। কালকে চিয়া সিড ভেজাইনি, রেগুলার চিয়া সিডটা খাই না, মাঝে মধ্যে গ্যাপ দিই। আগে একটা কেমন নেশার মতন হয়ে গেছিল, কোনো কিছুই ভালো না। গতকাল না ওই লেবু চিপে দিয়েছিলাম, তো ওগুলোকে বাটির মধ্যে করে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। জানো না কি সুন্দর গন্ধ হয় সারা রান্নাঘরটায়। কোনো রকম ওই যে ফ্রুট ফ্লাইগুলো আসে না ভীষণ, দেখবে একটু খাবার রেখে দেবে, চারিদিকে উঠতে থাকবে ভন করে, ওগুলো রেখে দিও, দেখবে ফ্রুট ফ্লাইগুলোও আসবে না। আর এমনি লেবুও কেটে এমনি জলের মধ্যে গুলিয়েও রেখে দিতে পারো, বা গোটা লেবুও রেখে দিতে পারো, তাতেও আসে না। আর এই যে আয়ুষ্মানকেও জল দিয়েছি, আমি নিজে খাবো, তার আগে আশিসকে ঘুম থেকে বললাম ওঠো, ও উঠে গেছিলো, আবার গিয়ে শুয়েছে। তো উঠে ওকে আবার জল দিলাম, আর এই যে এবার উঠে গেছে, আমরা এবার চা খাবো। আর আয়ুষ্মান তো ঘুম থেকে ওঠার পর ওর যেন আর ঘুমই কাটে না, যতক্ষণ না ও 10টা অবধি ঘুমোতে পারে বাড়িতে থাকলে, তাহলে যেন ওর ঘুমটা কিছুতেই কাটে না। আর আজকে যেহেতু ওকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছি, এখন ধ্যান করবে, অনেক কিছু করবে, তারপরে ওর পড়ার মতন শরীরে এনার্জি আসবে। ওকে সেটাই বোঝাচ্ছি যে এই তো কটা দিন আছে, একটু মন দিয়ে পড়ো, সারা বছর তো তোমাকে সেরকমভাবে আমি চাপ দিই না, তুমি তোমার মতন খেলাধুলা করো, সবই করো, এই কটা দিন একটু পড়াশোনায় মন দাও, টিভি মোবাইল এগুলো থেকে দূরে থাকো। 16 তারিখ কিন্তু নিয়ে যাবে আমাদের রেস্টুরেন্টে, বলে দিলাম। ও কানের সামনে এসব করো না, নিয়ে যেতে হবে, আমি জানি না, পরীক্ষা যদি শেষ হবে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে, আমি কোনো কথা শুনতে চাই না, ব্যাস। তো যতক্ষণ না ঘুম থেকে ওঠার পর এই গরম জল আর তার সাথে এই গরম চা খেতে পাচ্ছি, ততক্ষণ যেন গলার কাছটা আরামই হয় না। আর আজকে চাটাও হয়েছিল খুব সুন্দর, সকালটা খুব সুন্দরভাবে তৈরি, মানে ভগবান তৈরি করে দিয়েছে। আর ওয়েদারটাও ততধিক সুন্দর, একটা অন্যরকম পরিবেশ। গতকাল থেকে কিন্তু বেশ গরম ছিল, তাই না? তো আজকের আমি তোমাদের দেখাবো কিভাবে আমি এই যখন আয়ুষ্মান পড়তে যাচ্ছে বা যখন স্কুলে ছিল, তখন আমি কিভাবে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, কেটে কুটে রেখেছি। সেইগুলো ভিডিও করলে ভালো হতো, কিন্তু তাড়াহুড়োর জন্য ওগুলোকে আমি গুছিয়ে রেখেছি, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর একে একে ওগুলো গোছানো থাকলে বা তোমাদের সাথে তখন দেখিয়ে শেয়ার করতেও আমার সুবিধা হবে, তাই আমি করে রেখেছি। তো চলো আপাতত বিস্কিটও নিতে হবে, বিস্কিটগুলো না প্রায় বাড়ন্ত হয়ে এসেছে, এবারে আমি আগের থেকে কিনে রাখিনি, একদম বাড়ন্ত হবে তারপরে কিনবো, এরমই প্ল্যান করেছি। চলো এখন মা আর ছেলে বসে আগে চা খাই। আর এই সময় আমার একটু গরম লাগছিল বলে ফ্যানটা চালিয়েছি, আশিস ওই ঘরে চলে গেছে, বলে ওর ঠান্ডা লাগছে, আসলে আমি কাজ করছি দৌড়ি করে, তাই গরম লাগছে। রাখবো বাইরেটা রাখছি, তাহলে আবার আমি নিচে, আমি তো ছাদে যাচ্ছি, এই বাইরেটা রাখলাম।
আমার কত বছরের লাল ডাস্টবিনটাকে বাতিল করলাম আজকে, কারণ এটা পুরো খুলে গেছে, যে ফ্লিপ ফ্লপ হয় না ওটা, উপরে একটা আছে ছাদে, ওটাকে নিয়ে আসবো। আমার ছেলে বললো মা উপরে একটা ডাস্টবিন আছে, নিয়ে আসবো, না হলে কেউ বাবা নিয়ে চলে যাবে কোথাও। কোথায় গেল রে? নেই তো ছাদে, নেই তো ছাদে, কেন থাকবে? দেখো গিয়ে, টেবিলের তলায় আছে। নেই তো। ওদিকে আয়ুষ্মানকে পড়াতে পড়াতে ওকে পড়া দিয়ে এসে এবার ব্রেকফাস্টটা রেডি করব। আমি ব্রেকফাস্টের জন্য যে তরকারি সেটা করে রেখেছি, খালি রুটিটা করব। আটাও মেখে রেখে দিই, ধরো সকালেরটা রাতের জন্য, রাতেরটা সকালের জন্য, এরকমভাবে মেখে রেখে দিই। একসঙ্গে অনেকটা না করলেও অন্তত একটা টাইম যেন আমার হাতের সময়টা থাকে, সেই হিসেবেই আমি অন্যান্য সময়ও কাজ করি, আর পরীক্ষার সময় তো আরেকটু অর্গানাইজভাবে করি। তো কি রুটি দিয়ে কী দিয়ে খাবো সেটা পরে লাস্টে দেখাবো। আর রুটিগুলো দেখো কতক্ষণ নরম থাকবে, একটু ঘি মাখিয়ে নিলাম যাতে স্বাদটাও থাকে, কারণ আশিস বেশ কিছুক্ষণ পরে খাবে। এতক্ষণ যে আয়ুষ্মানকে পড়ালাম, তো কি টিফিন করব না করব দেখো একটা চিন্তা থাকে। আমি ওই জন্য কী করেছি, গতকাল যা রান্না করেছি একটু বেশি বেশি করেছি, মানে পাঁচমিশালি তরকারিটা বেশি করে করে রেখেছি। তাহলে কি হয়, সকালবেলা টিফিনে শুধু রুটি করলাম, হয়ে যাবে। মাছের ঝোলটা করেছিলাম একটু বেশি করে করেছি, ডালটা করেছি একটু বেশি করে করেছি, তার সাথে ধরো কিছু ভাজাভুজি হলো, হয়ে যায়। ভাত আর ওই ভাজাভুজি করলেই আমার কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আমি যেমন করে নিচ্ছি, আবার কালকে রান্না করব সেটা আবার পরের দিন অবধি চলবে, এরকম মানে একদিনে যে আমি 3-4 দিনের রান্না করছি তা নয়। আর একটা জিনিস করেছি দেখো, আমার ঘরে ব্রকলি এসেছিল, তোমরা দেখো আমি কিভাবে মটরশুঁটি স্টোর করে রেখেছি। এই যে এখানে দুটো এয়ারটাইট কন্টেনার না, এটা ওই যে পাউচগুলো পাওয়া যায়, যে জিপলক পাউচ, সেখানে এখানে দুটো পুরো প্যাকটা আছে মটরশুঁটি। এই কৌটোটাতেও তাই আছে। এই কৌটোটার মধ্যে আমি এই কৌটোটা থেকেই অ্যাকচুয়ালি ইউজ করছি, দেখাই। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কিন্তু ছাড়ানো আছে, আর প্রত্যেকটার ওপরে বরফের ক্রাস্ট আছে। এই আর এক প্যাকেট আছে। তখন আমি না এই পাউচগুলো আনিনি, তাই এই প্যাকেটে করে রেখেছিলাম। আর এই এক কৌটোও আছে, ঠিক আছে। তো এইভাবে আমি মটরশুঁটি স্টোর করে রেখে দিয়েছি, কোনো রকম না সেদ্ধ করেছি না জলে ভিজিয়েছি, কিছু ধুইও নি, কিন্তু আমি যখন ব্যবহার করব তখনই শুধুমাত্র ধোবো। দানা দানা মূল্যবান, অনেক কষ্ট হয় ছাড়িয়ে রাখতে। ওগুলো মটরশুঁটি ছাড়াবে না মানে কোমর পিঠ ব্যথা হয়ে যায়, সত্যি কথা। তো এইভাবে স্টোর করে রেখেছি আমি সারা বছরের জন্য। আর একটা জিনিস দেখাই, আমার বাটারের জন্য মানে ঘিয়ের জন্য তো তোমরা জানো আমি স্টোর করি, দুধের সর, যেটা দেখাচ্ছি যখন দেখিয়ে দিই, কারণ অনেকেই তো নতুন আসে। এই দেখো, ডিপ ফ্রিজে স্টোর করি, কোনো রকম আমি দই টই দিই না নিচে। ব্রকলি নিচের দিকে মানে যেখানে আমাদের সবজির ট্রে থাকে সেখানে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি পেকে যায়। হ্যাঁ, তা আমি কি করি, এই দেখো কত ভালো আছে ব্রকলিগুলো, বরফের ক্রাস্ট ওপর দিকে হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাই আছে। এইভাবে কিন্তু ব্রকলিও স্টোর করা যায়। আমি এটা করে রেখেছি, এটা স্টোর ওইভাবে অনেক দিনের জন্য না,
এটা এনেছিলাম, কালকে কিছুটা করেছি আর কিছুটা এইভাবে স্টোর করে রেখেছি। চাইলে ফুলকপি ওভাবে রাখা যায়, তবে ফুলকপিটা আমি ওভাবে রাখিনি। আর এগুলো বরফ। এখানে কি আছে বলো তো, এখানে কিছু মাছ আছে, মৌরলা আছে আর চিংড়ি আছে অল্প করে, ব্যাস, তেমন কিছু মাছ টাছও নেই। এই হচ্ছে আমার স্টোর করার জায়গা। আর এই যে কর্নারি, সেটা এটা বেশি আনা হয়নি, একটাই এনেছি, এই করেছি। আর একটা জিনিস করেছি, সবজির ট্রেটার মধ্যেও আমি কেটে রেখেছি, দেখাই না, বললাম আমি অর্ধেকের ওপর সেরে রেখেছি, ওই জন্য পুরো প্যাকটা লাগবে। আর এটা হচ্ছে লাউ, আজকে করবো ছোলার ডাল দিয়ে লাউটা। আর সবজিটা দেখাই, টমেটোটা শুধু আলাদা করে রেখেছি, কারণ টমেটোগুলো খুব তাড়াতাড়ি পেকে যায়। উচ্ছে এখানে আছে, আর এগুলো সব না আমি ধুয়ে রেখেছি, ধুয়ে শুকিয়ে রাখা, যাতে আমার খুব বেশি না খাটনি পড়ে। আর এখানে একটু পেঁয়াজ আর আদা, এটা এক্সট্রা ছিল, কৌটো করে রেখে দিয়েছি। এই দেখো ধনেপাতা আমি এভাবে স্টোর করেছি, এর মধ্যে টিস্যু পেপারের মধ্যে ধনেপাতা স্টোর করা আছে। আর এই হচ্ছে ফুলকপি, ফুলকপি ভাজা টাজার জন্য একটু বড় বড় করে কেটে রেখেছি, যখন যদি ভাজা করি আলু দিয়ে তখন ছোটো ছোটো করে নেবো, আর যদি মাছের ঝোলে দিই তাহলে ওই বড় বড়ই লাগবে, ওই জন্য ওইভাবে কেটে আমি গুছিয়ে রেখেছি। আর খুব বেশি কিছু আমি এনে রাখি না ফ্রিজে, তো খুব বেশি আনার প্রয়োজন পড়ে না। বিকেলের দিকে আমি হাঁটতে হাঁটতে কিনে আসতে পারি, বা আশিসও কাছ থেকে ফেরার সময় নিয়ে আসে। আর একটা জিনিস তোমাদের দেখাই, যেটা আমি এই কদিন ধরে আয়ুষ্মানকেও খাওয়াবো, আমরাও খাবো, সেটা হচ্ছে লাল আলু। কালকে অনেক সস্তায় আশিস লাল আলুটা পেয়েছিল, মানে তুলনামূলক সস্তায় পেয়েছে, সেই জন্য বেশ কিছু তুলে এনেছে। এটা হচ্ছে এই গোটা গোটা করে সেদ্ধ দিয়ে, মানে স্টিম করে লাল আলু খাবো আমরা, ভীষণ উপকারী। এই আজকের ভিডিওটা বন্ধুরা আমি ছোট করে এখানেই শেষ করছি। ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, কিন্তু ছোট ছোট। আয়ুষ্মানকে একটু দেখিয়ে দিই, দেখিয়েছি কিনা কে জানে আজকের ব্লগে, নাহলে বলবে আয়ুষ্মানকে একটু দেখালে না। এই যে আয়ুষ্মান এখন পড়াশোনা করছে মন দিয়ে, রিভিশন চ্যাপ্টারগুলো পড়ছে আর কি। তো চলো, হ্যাঁ আমি করছি, টাটা। তো আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগলো। আর এই ছিল আমাদের ব্রেকফাস্ট। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতন টাটা।